একসাথে দুইজনের বাচ্চার মা হওয়া কি সম্ভব? অর্থাৎ একই সাথে একই পেটে দুইটা আলাদা আলাদা লোকের বাচ্চা। হ্যাঁ, ঠিক এমনটাই দেখানো হয়েছে এই মুভিতে, যেমনটা বিজ্ঞানে কোটিতে একজনের সাথে ঘটে। তবে মেয়েটাকে যেমন চিটার হিসেবে দেখানো হয়েছে, গল্প কিন্তু একদমই সেরকম না। তাহলে চলুন আর বেশি কথা না বলে গল্প শুরু করি। মুভির শুরুতে আনান্যা পান্ডেকে দেখানো হয়, যাকে মুভিতে একজন বলিউড অভিনেত্রী হিসেবেই দেখানো হয়েছে। সে এখানে এই গল্পের নায়িকা সালোনির সাথে দেখা করতে এসেছে, কারণ সে সালোনির বায়োপিকে অভিনয় করবে। অর্থাৎ সালোনির জীবনে হয়তো সবার থেকে আলাদা অন্যরকম কিছু হয়েছে, যার ফলে ফিল্ম ইন্ডাস্ট্রি তার বায়োপিক বানাচ্ছে। আর এইখানে আনান্যা পান্ডে তাকে বলে সে তার মুখ থেকে তার জীবন সম্পর্কে জানতে চায়, তাহলে তার অভিনয় করতে সুবিধা হবে। আর এরপর সালোনি তার জীবনের গল্প বলা শুরু করে। একদিন সালোনির মা আর খালা সহ একটি বিয়ে বাড়িতে এসেছিল। সালোনির মা সালোনির বিয়ে নিয়ে খুবই চিন্তিত ছিল, কারণ সালোনি এখন বিয়ে করতে চাচ্ছিল না, সে তার ক্যারিয়ারে ফোকাস দিতে চায়। কিন্তু সালোনির মা সালোনিকে বিয়ে বাড়িতে এনেছিলই এই কারণে যেন তার কোনো ছেলেকে পছন্দ হয়ে যায়। আর ঠিক এই সময় এন্ট্রি হয় আখিল চাড্ডা অর্থাৎ ভিকি কৌশলের। প্রথম দেখাতেই তারা দুজন দুজনকে পছন্দ করে, এরপর তাদের আলাপ হয়। একদিকে তারা যখন ফুচকা খাচ্ছিল, অন্যদিকে তাদের দুজনের মায়েরা তাদের কুণ্ডলি মিলিয়ে নেয়। এর পরের দিন আমরা দেখতে পাই সালোনি আসলে একটা রেস্টুরেন্টের হেড শেফ, আর তার স্বপ্ন হলো মিরাকি স্টার জিতা। এটা হলো এক ধরনের অ্যাওয়ার্ড যা সবচেয়ে ভালো শেফকে দেওয়া হয়, আর তা খুব সম্মানের। আর সেই রেস্টুরেন্টের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। রেস্টুরেন্টে তার সাথে আখিল দেখা করতে আসে। আখিলের বাবা এক রেস্টুরেন্ট আর হোটেলের মালিক, সেই সূত্রে আখিলও হোটেলের মালিক। সে এখানে এসে সালোনিকে তার ভালো লাগার কথা বলে, আর তাকে নানা রকম ভাবে পটানোর চেষ্টা করে, আর বলে সে তাকে বিয়ে করতে চায়। তার স্বপ্ন হলো একটা সুন্দরী ভালো মেয়েকে বিয়ে করে সংসার করা, বাচ্চা হওয়া, বাচ্চাকে নিয়ে খেলা করা ইত্যাদি। আর অন্যদিকে সালোনি ক্যারিয়ারে ভালো পজিশনে গিয়ে সুপ্রতিষ্ঠিত হতে চাচ্ছিল। যেহেতু তাদের দুজনের স্বপ্ন আর রাস্তা ছিল সম্পূর্ণ আলাদা, তাই সালোনি এই রিলেশনে প্রথমে রাজি ছিল না। কিন্তু আখিল তাকে অনেকভাবে ইমপ্রেস করে, আর তাকে রিকোয়েস্ট করে অন্তত তাকে একবার ভালোবাসার সুযোগ দিতে। সালোনিও তাকে কিছুদিনের সময় দেয়, অর্থাৎ একটা ট্রায়াল ছিল। কিন্তু এই কিছুদিনের মধ্যেই সত্যি সালোনি আখিলকে ভালোবেসে ফেলে, আর কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। এতদিন সব ঠিকই ছিল, কিন্তু সমস্যা তো শুরু হয় বিয়ের পর। বিয়ের পর সালোনি বুঝতে পারে আখিল মায়ের বাধ্য ছেলে, অর্থাৎ মায়ের আঁচল ধরা। তবে এটাতে তেমন কোনো সমস্যা হতো না, কারণ আখিলের মাও সালোনিকে বেশ পছন্দ করত প্রথম থেকে। কিন্তু আখিলের মা ফুলসজ্জার রাতে নানা অজুহাতে বারবার তাদের ঘরে আসছিল। এমনকি হানিমুনে গিয়েও আখিল বারবার তার মায়ের সাথে ফোনে কথা বলছিল, আর অনেকবার ভিডিও কলে আশেপাশে ঘুরিয়ে দেখাচ্ছিল। ফলে সালোনির নিজের হানিমুনেই একা লাগছিল। এসবে বিরক্ত হয়ে সে একসময় আখিল তার মার সাথে কথা বলা অবস্থায় মোবাইলটি পানিতে ফেলে দেয়। আখিল তাড়াতাড়ি পানিতে লাফ দিয়ে মোবাইলটি নিয়ে আসে, আর আবার কথা বলতে শুরু করে। হোটেলে এসে সে সালোনিকে জানায় তার ফোনোফোবিয়া রয়েছে, অর্থাৎ সে ফোন ছাড়া এক মিনিটও থাকতে পারে না। সে আরো বলে একদিন সে বন্ধুদের সাথে বাইরে পার্টি করছিল, ঠিক সেই সময় বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। মা আমাকে অনেকবার ফোন দেয়, কিন্তু আমি ধরতে পারিনি, ফলে বাবাকে হাসপাতালে নিয়ে যেতে অনেক দেরি হয়ে যায়, আর তার বাবা মারা যায়। এরপর থেকে তার মনে হয় সেই দিন যদি সে তার মার ফোনটা ধরতো, তাহলে হয়তো তার বাবা বেঁচে থাকতো, আর হয়তো এরকমটা হতো না। তখন থেকে সে তার মার ফোন ধরে না এমনটা হয় না, তার মার সাথে সে সব সময় কথা বলে, যেন তার মার কোনো খারাপ স্মৃতি মনে না আসে। এগুলো শোনার পর সালোনি ব্যাপারটা বুঝতে পারে, আর সবকিছু মেনে নেয়। কিন্তু হানিমুন থেকে ফেরার পরও সালোনির সমস্যা মিটছিল না। আখিল কোনো না কোনো অজুহাতে বারবার তার কাজের জায়গায় চলে আসতো, কখনো গিফট নিয়ে আর কখনো বন্ধুদের নিয়ে। কাজের জায়গায় যেগুলো ছিল খুবই এম্বারেসিং। এরকমই একদিন আখিল তার বন্ধুদের নিয়ে এসেছিল, কিন্তু সেদিন একটা কাস্টমার খাবার নিয়ে সালোনিকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছিল, যেটা শুনে আখিল আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ওই লোকটাকে মারতে শুরু করে। সালোনি কোনো মতে আখিলকে থামিয়ে বাসায় পাঠিয়ে দেয়। এখন এই কাজটা আখিলের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে, সে তার স্ত্রীকে সেভ করেছে, কিন্তু এটাও তো দেখতে হবে সালোনির জব এটা। প্রতিদিন তাকে এরকম নানান
কাস্টমারকে ফেস করতে হয়। তবে আখিলের এই কাজটার জন্য হোটেলের রেপুটেশন নষ্ট হয় আর সালোনির জবটাও হুমকির মুখে এসে দাঁড়ায়। এরপর রাতে বাসায় ফিরে ঝামেলা আরো বড় রূপ নেয়। সালোনি প্রচুর রেগে গিয়ে আখিলকে বলে, তুমি তোমার বাবার টাকায় চলো, তোমার নিজের কোনো পরিচয় নেই, কোনো স্বপ্ন নেই, এজন্যই তুমি বুঝতে পারছো না আমার স্বপ্ন আমার কাছে কতটা মূল্যবান। তোমার মা তোমার প্রশংসা করে করে তোমায় মাথায় তুলে রেখেছে, যে কারণে তুমি বাস্তবতা দেখতে পারছো না। এতক্ষণ আখিল নিজের অপমান সহ্য করছিল, কিন্তু যখনই তার মাকে নিয়ে সালোনি এসব বলে সে আর সহ্য করতে পারে না। সে সরাসরি তাকে বাসা থেকে বের করে দেয়। এরপর সালোনি চলে যায় তার বাবার বাসায়। আর পরের দিনটা ছিল সালোনির জন্য খুবই ইম্পর্টেন্ট, যার জন্য সে এতদিন অপেক্ষা করেছে। কারণ আজকে মিরাকি টেস্টের জাজদের আসার কথা, যারা তাকে নানা রকম প্রশ্ন করবে। কিন্তু পারিবারিক এসব ঝামেলার জন্য তাদের সামনে সালোনি একদম চুপ হয়ে যায়, কিছুই বলতে পারে না। ফলে সেই কম্পিটিশনটাও তার হাত থেকে ফসকে যায়। এর থেকেও খারাপ খবর হলো সেই ঘটনার জন্য তার চাকরিটাও চলে যায়, অর্থাৎ তার স্বপ্ন পুরোপুরি ভেঙে যায়। এরপর দুই পরিবারের সদস্য একসাথে বসে তাদের ঝামেলা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। সালোনিও তার শাশুড়ির কাছে ক্ষমা চায় আর বলে, আখিলের ব্যবহারের জন্য আমার চাকরি চলে গেছে, আমার স্বপ্ন ভেঙে গেছে, এমনকি ও আমার সাথেও খুব খারাপ ব্যবহার করেছে। আমি ওর সাথে আর থাকতে পারবো না, আমি ডিভোর্স চাই। যেটা শুনে আখিলও তাকে ডিভোর্স দিতে রাজি হয়ে যায়। এরপর সে সেই শহর ছেড়ে মাসুরিতে চলে আসে আর একটা বড় হোটেলে ইন্টারভিউ দিয়ে সেখানে হেড শেফের জব পায়। আর সেই হোটেলের মালিক ছিল এক পাঞ্জাবি ছেলে, যার নাম গুরবীর পান্ডে। গুরবীর খুবই ডিসেন্ট আর ভদ্র স্বভাবের ছেলে। সে সালোনিকে প্রথম দেখাতে অনেক পছন্দ করে। সালোনিও ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু সে তেমন পাত্তা দেয় না, কারণ তার মনে এখনো আখিল ছিল। কিন্তু অন্যদিকে আখিল প্রতিদিন নতুন নতুন মেয়ের সাথে ডেট করে পার্টি করে সেটার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে। সেটা সালোনিও দেখতে পায় আর এটা দেখে সে প্রচন্ড রেগে যায় আর ড্রিঙ্ক করে রিভেঞ্জ নেওয়ার জন্য গুরবীরের কাছে যায় আর সরাসরি তাকে কিস করে। কিন্তু গুরবীর এখনই এসব চাচ্ছিল না। সে তো চেয়েছিল ধীরে ধীরে তারা একে অপরকে জানবে, চিনবে তারপর। কিন্তু সালোনি একে তো ছিল ড্রিঙ্ক করে, তার উপর আবার রিভেঞ্জের ভূত তার মাথায় উঠেছে, তাই সে আর মানে না। সেই রাতেই তার সাথে শারীরিক সম্পর্ক করে। আর ঠিক কিছুক্ষণ পর আখিল তার সাথে দেখা করতে আসে আর ক্ষমা চেয়ে বলে, আমি আজ পর্যন্ত অনেক মেয়ের সাথে মিশেছি, কিন্তু আমি এখন বুঝতে পারছি কাউকেই আমি তোমার মতো ভালোবাসতে পারবো না। এইভাবে তার কাছে ক্ষমা চায়। সালোনিও এগুলো শোনার পর তাকে ক্ষমা করে দেয়। এরপর সেই রাতেই তারা দুজন ইন্টিমেট হয়, অর্থাৎ একই রাতে সে দুজনের সাথে ক্লোজ হয়। এই ঘটনার ঠিক 6 সপ্তাহ পর সালোনি জানতে পারে সে প্রেগনেন্ট। তার খালা তাকে জিজ্ঞাসা করে বাচ্চার বাবাকে। এতে সালোনি জানায় বাচ্চার বাবা দুজনের মধ্যে কে তা সে জানে না। যেটা শুনে তার খালা অবাক হয়ে যায়। সে বলে বাচ্চাকে নষ্ট করে ফেলতে, কিন্তু সালোনি এতে রাজি ছিল না। সে তার প্রথম সন্তানকে এভাবে ফেলে দিতে পারে না। এরপর তারা যায় ডক্টরের কাছে। ডক্টর তাদের জানায় বাচ্চার বয়স 8 সপ্তাহ হলে পেটার্নিটি টেস্ট করা যাবে, আর তাহলে কেবল জানা যাবে বাচ্চার বাবাকে। আর এর জন্য আখিল আর গুরবীরকেও হসপিটালে এসে টেস্ট করাতে হবে আর তাদের দুজনকে সব জানাতেও হবে। এরপর সালোনি তাদের দুজনকে আলাদা আলাদা ভাবে তার প্রেগনেন্ট হওয়ার কথা জানায়, যেটা শুনে তারা দুজনেই অনেক খুশি হয়, কারণ তারা তো ভাবছিল তারা বাচ্চার বাবা হবে। কিন্তু পুরো ঘটনা জানার পর তারা আপসেট হয়ে যায়, কিন্তু তবুও হাসপাতালে এসে টেস্ট করতে রাজি হয়, কারণ তা না হলে তো জানা যাবে না যে বাচ্চার বাবাকে। তো এরপর তারা দুজন হাসপাতালে মুখোমুখি হয় আর এরপর থেকে তাদের কম্পিটিশন শুরু হয়ে যায়। আখিল দেখাতে চায় সে ফিজিক্যালি কতটা স্ট্রং, কিন্তু গুরবীর বলে যে ফিজিক্যালি স্ট্রং না হলেও বুদ্ধির দিক দিয়ে সে অনেক এগিয়ে, কারণ সে নিজের বুদ্ধি আর পরিশ্রমের বলে তার এত বড় ব্যবসা দাঁড় করিয়েছে। এভাবেই তাদের কম্পিটিশন চলতে থাকে আর মাঝখানে তাদের পেটার্নিটি টেস্ট হয়। কিছুদিন পর তাদের টেস্টের রেজাল্ট চলে আসে। এখানে ডক্টর এমন কথা বলে যেটা শুনে প্রথমে কারোই বিশ্বাস হচ্ছিল না। ডক্টর বলে সালোনের পেটে টুইন্স বাচ্চা, অর্থাৎ যমজ বাচ্চা, আর তার পেটে থাকা দুইটা বাচ্চা, একটা আখিলের আরেকটা গুরবীরের, যেটা খুবই রেয়ার কেস। কোটিতে একবার এই ঘটনা ঘটে। এখন সালোনি বুঝতে পারে না বাচ্চাগুলো জন্মানোর পর তারা কার সাথে থাকবে। এখন সে আর বাচ্চারা কার সাথে থাকবে তার ডেলিভারির আগ পর্যন্ত সময় সে সিদ্ধান্ত নেবে। ওইদিকে আখিল আর গুরবীর ভাবে
যদি তারা সালোনিকে একা ছেড়ে দেয়, তাহলে যদি তার খালা তার অ্যাবর্শন করিয়ে দেয় অথবা অন্য কারো সাথে বিয়ে দিয়ে দেয়, তাহলে কি হবে? এই জন্য তারা সিদ্ধান্ত নেয় আপাতত ঝগড়াঝাটি বাদ দিয়ে তারা সালোনির সাথেই থাকবে। ফলে তারা এক কটেজে শিফট হয়। কিন্তু তবুও তাদের মধ্যে ঝগড়া আর কম্পিটিশন শেষ হয় না। কথায় কথায় তাদের মধ্যে কে বেশি স্মার্ট, হ্যান্ডসাম, বড়লোক সেটা নিয়ে কম্পিটিশন লেগে যায়। প্রতিদিন আজব আজব সব কর্মকাণ্ড তারা করতেই থাকে। কিন্তু এসবে সালোনি খুবই বিরক্ত হচ্ছিল। কারণ একে তো প্রেগন্যান্সি স্ট্রেস, তার উপর তার কাজের প্রেসার, আর তার মধ্যে তাদের বিরক্তিকর সব কর্মকাণ্ড। এই জন্য সে তাদের দুজনকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু তারা এভাবে তাকে একা ফেলে কোথাও যাবে না। এরই মধ্যে গুরবির একদিন সালোনিকে বলে, তোমার সাথে ভালোভাবে রিলেশন আর চেনা জানা হওয়ার আগেই এত কিছু হয়ে গেল। আমরা একে অপরকে জানার সময় পেলাম না, তোমাকে ভালোভাবে সময় দিতেও পারলাম না। এই বলে সে তাকে আজকে সন্ধ্যায় ডেটে যাওয়ার অফার করে। এতে সালোনিও যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু আখিল এটা জানার পর অন্য একটা প্ল্যান করে। সে আগে থেকে রেস্টুরেন্টে সকল স্টাফদের টাকা খাইয়ে তার পক্ষে নিয়ে নেয় আর এক অফিস রুমে গুরবিরকে তালা মেরে আটকে রাখে। এতে গুরবির ভীষণ রেগে যায়। ওইদিকে সালোনি গুরবিরের আসতে দেরি হচ্ছে বলে সেখান থেকে চলে যায়। আর আখিলের প্ল্যান পুরোপুরি সাকসেসফুল হয়। কিন্তু এরপর গুরবির আখিলের উপর বদলা নেওয়ার জন্য তার ফোন চুরি করে। কারণ সে খুব ভালো করেই জানে আখিল ফোন ছাড়া এক মিনিটও থাকতে পারে না। এখন ফোন খুঁজে না পেয়ে আখিল দ্রুত মোবাইল শপ থেকে আরেকটি ফোন কিনে নেয়। আর যখন জানতে পারে গুরবির তার সাথে এমন করেছে, সে আবার বদলা নেওয়ার জন্য নতুন প্ল্যান করে। তার একটা মামা ছিল সুখী মামা, যে ছিল ডিটেকটিভ। তাকে সে গুরবিরের পেছনে লাগিয়ে দেয় আর বলে, ও এত ভালো ছেলে কিভাবে? সবার ভিতরে খারাপ কিছু থাকে, ওরও তো নিশ্চয়ই কোনো অতীত রয়েছে। এরপর ডিটেকটিভ সুখী মামা গুরবিরের হোটেলে কাজে জয়েন হয় এবং 24 ঘন্টা তার উপর নজর রাখে। একদিন সুখী মামা আখিলকে ফোন করে বলে, সপ্তাহে 2-1 দিন গুরবির খারাপ পল্লীতে অর্থাৎ প্রস্টিটিউটদের কাছে যায়। যেটা শুনে আখিল তো খুশিতে লাফাচ্ছিল। আর এইবার তাকে সে হাতে নাতে ধরবেই আর সালোনিকে দেখাবে যে তার চরিত্র কতটা খারাপ। তাই যেদিন গুরবির আবার বের হয়, সেদিন আখিল নানা রকম বাহানায় সালোনিকে সে রাস্তায় এক মার্কেটে নিয়ে যায়, যেখানে সালোনি গুরবিরকে দেখে লুকিয়ে কোথাও যেতে। সেও তার পেছন পেছন গিয়ে এক হোটেলে পৌঁছায়। তবে সে রুমে গিয়ে দেখে অন্য কোনো মেয়ে নেই। তাহলে গুরবির এখানে কাকে নিয়ে এসেছে? একটু পর তারা দেখতে পায় গুরবির ননভেজ অর্থাৎ মাংস খাচ্ছে। সপ্তাহে 2টা দিন সে এখানে মাংস খেতে আসে, কারণ তার আগের গার্লফ্রেন্ড ছিল একজন ভেজিটেরিয়ান আর গুরবির ছিল নন ভেজিটেরিয়ান। তাই তার সাথে ব্রেকআপ হয়ে যায়। আর সালোনিও যেহেতু ভেজিটেরিয়ান, তাই সে এই গার্লফ্রেন্ডের সাথেও ঝামেলা করতে চাচ্ছিল না। তাই সে লুকিয়ে লুকিয়ে মাংস খাচ্ছিল। অন্যদিকে গুরবি ডিটেকটিভ সুখী মামাকে ধরে ফেলে আর তার উপর পুলিশের চাপ দিয়ে বলে আখিলকে এই শহর থেকে বের করতে তাকে সাহায্য করতে হবে। সুখী মামা ভয়ে বলে দেয় আখিল ওর মাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সে যদি এসব ডাবল প্রেগন্যান্সির কথা জানতে পারে, তাহলে নিশ্চয়ই আখিলকে ডেকে নেবে। এরপর সেদিন হঠাৎ সালোনির বাবা মা চলে আসে। তারা তো জানতো না সালোনি প্রেগনেন্ট, তাও আবার দুইজনের 2টা বাচ্চা নিয়ে। একটু পর সেখানে গুরবিরের বাবা মা আর আখিলের মাও চলে আসে। কথা বলার এক পর্যায়ে তারা সবাই সালোনির এই অদ্ভুত প্রেগন্যান্সির বিষয়টা জানতে পারে। আর তারা কেউই এটা মেনে নিতে পারে না। গুরবিরের বাবা বলে, বাচ্চাটা আপনারাই রাখুন, আমরা যত আর্থিক সহায়তা লাগবে আমরা দিব। গুরবিরের বাবা বলে, বাচ্চাটা আপনারাই রাখুন, যত আর্থিক সহায়তা লাগবে আমরা দিব। যা ছিল খুবই অপমানজনক। এটা শুনে আখিলের মা বলে, আমার ছেলের বাচ্চা আমি নেব, অন্য কোনো পাপের বোঝা আমি বইতে পারবো না। এই সকল বিষয় নিয়ে সবার মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। সালোনি বুঝতে পারে এখানে তার সিদ্ধান্তের কোনো গুরুত্ব নেই। সে প্যানিক করতে শুরু করে আর এক পর্যায়ে মানসিক চাপে জ্ঞান হারিয়ে ফেলে আর তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রেগনেন্ট অবস্থায় এত অসুস্থ হওয়ার জন্য তার কিছু টেস্ট করানো হয়। ডক্টর তাদের দুজনকে বলে, তোমরা জানতে এই প্রেগন্যান্সিটা কতটা কমপ্লিকেটেড, তবু তোমরা ওর উপর এত স্ট্রেস কেন দিলে? ওর আরো ভালোভাবে খেয়াল রাখা উচিত ছিল।
এখন টেস্টের রেজাল্ট আসলে দেখা যায় খুবই কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয়েছে। পেটের মধ্যে আখিলের বাচ্চাটা খুবই হেলদি ভাবে বড় হচ্ছে, কিন্তু গুরবিরের বাচ্চা যথাযথভাবে বড় হচ্ছে না, তার শরীরে পুষ্টির অভাব পড়ছে। এখনই যদি সি সেকশন ডেলিভারি না করানো হয় তাহলে অনেক বড় সমস্যা হতে পারে, বাচ্চা দুটোই মারা যেতে পারে, আর তার জন্য তাদের দুজনকেই সাইন করতে হবে। এটা শুনে গুরবির তখনই সাইন করে দেয়, কিন্তু আখিলকে সালনির বাবা মা দূরে ডেকে নিয়ে বলে, তোমাকে গুরবিরের বাচ্চার কথা চিন্তা করতে হবে না, শুধু তোমাদের বাচ্চা ঠিক থাকলেই হবে। কিন্তু এখানে আখিল তাদের কথা শুনে না, সে সাইন করে দেয়, কিন্তু এতে তার বাচ্চারও জীবনের ঝুঁকি রয়েছে, তবুও সে সাইন করে দেয়। আর সালনির সি সেকশন ডেলিভারি হয়। আখিলের মাও তাকে বলে, অন্যের বাচ্চার জন্য তুমি নিজের বাচ্চাকে রিস্কে ফেলে দিলে, সালনি তো তোমার সাথে সারা জীবন থাকতেও চায় না, আর যদিও থাকে তুমি কি অন্যের একটা বাচ্চাকে সারা জীবন নিজের বলে কখনো ভাবতে পারবে? আর লোকে কি বলবে? আখিল তখন বলে, লোকে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না, মার কাছে সবার আগে তার সন্তান, আর দুজনই সালনির সন্তান, ও তো মা, তাহলে আমি একা কিভাবে ডিসিশন দেই? ওর কাছে তো দুই বাচ্চাই সমান গুরুত্বপূর্ণ, আর তোমরা বারবার আখিলের বেবি আর গুরবিরের বেবি বলছো কেন? দুজনেই সালনির বেবি। এরপর সালনির ডেলিভারি সম্পন্ন হয়, দুইটা বাচ্চাই সুস্থভাবে জন্ম নেয়। আখিল তখন সালনির কাছে এসে বলে, আমি তোমার সাথে থাকলে যে হ্যাপিনেস ফিল করতাম সেটাকে আমি ভালোবাসা মনে করতাম, কিন্তু আসলে সেটা ভালোবাসা না। তবে এখন আমি বলতে পারি যে আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। একটু পর গুরবির সেখানে আসে আর বলে কিভাবে আখিলের জন্য বাচ্চারা সহ সে সুস্থ আছে, আর এইখানে সালনি সব জানতে পারে, যেখানে এই হোটেলে আবার সেই মিরাকি স্টার জাজেরা এসেছে, আর এইবার সালনি খুব ভালোভাবে সকল প্রশ্নের উত্তর দেয়, আর গুরবিরের হোটেল এখানে মিরাকি স্টার জিতে। এইখানে গুরবির আর আখিল সহ সবাই উপস্থিত ছিল। সালনিকে আজকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, কিন্তু এখানে আমরা দেখতে পাই অ্যাওয়ার্ড নিতে এসেছে গুরবিরের এক্স, যার সাথে তার ননভেজ আর ভেজ খাওয়ার জন্য ব্রেকআপ হয়েছে। তাকে দেখা মাত্রই সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সালনিকে অ্যাওয়ার্ড দেওয়ার সময় এসে পড়ে। অ্যাওয়ার্ড দেওয়ার সময় হোটেলের ওনারের উপস্থিত থাকা খুবই জরুরি, তাই সালনি আখিলকে গুরবিরকে খুঁজতে পাঠিয়ে দেয়। আখিল গুরবিরকে খুঁজে পায়, আর তার কাছ থেকে সব জানার পর বলে, এখন তুমি কোথাও যেও না, সালনির এটা অনেক বড় স্বপ্ন, একবার আমার জন্য তা পূরণ হয়নি, আর এইবার তুমি স্বপ্নটা এইভাবে ভেঙে দিও না। এটা শুনে গুরবির আর পালিয়ে যায় না, তারা দুজনে মিলে অ্যাওয়ার্ড নেয়। এইখানে তার এক্স সাজ্জালের সাথে তার মুখোমুখি হয়, আর গুরবির দেখে তার এক্স সিজাল ননভেজ খাচ্ছে, অর্থাৎ যে ভেজ ননভেজ নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল সেই ঝামেলাটাই আর থাকলো না। এখন গুরবিরের মনেও কোথাও না কোথাও সিজাল ছিল, আর সিজালও এখনো গুরবিরকে ভুলতে পারেনি, তাই তাদের মধ্যে সব মিটমাট হয়ে যায়, আর তারা আবার এক হয়ে যায়। অন্যদিকে সালনি আখিলকে আবার বিয়ের জন্য প্রপোজ করে, আর বলে, আমি আমার স্বপ্ন আর ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমার ভালোবাসা দেখতেই পাইনি। আমি এখন বুঝতে পারছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো, জীবনের কত খারাপ পরিস্থিতিতে তুমি আমার সাথে থেকেছো, আমি তোমাকেই আমার জীবন সঙ্গী হিসেবে চাই, তুমি কি আমাকে আবার বিয়ে করবে? সালনির মুখে আখিল এসব শুনে ইমোশনাল হয়ে যায়, আর এক কথাতেই রাজি হয়ে যায়। আর এই ফালতু মুভিটা এখানেই শেষ হয়।